আচ্ছা, যেই অ্যাসিডগুলো আমরা ডিটেলসে পড়বো, ঠিক আছে, তার মধ্যে কী কী আছে দেখো। সোডিয়াম, এখানে সালফুরিক অ্যাসিডের ব্যবহার আছে। আর এখানে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা ক্ষারের একটা ব্যবহার, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্যবহার পড়তে হবে। আচ্ছা, তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার, আর তারপর হচ্ছে কি তোমার নাইট্রিক অ্যাসিডের ব্যবহার। আমি পরপর অ্যাসিডের ব্যবহারগুলোকে পড়ছি। আচ্ছা, সালফুরিক অ্যাসিডের ব্যবহার কি বলেছে, HCl HNO3 প্রভৃতি রাসায়নিক শিল্পে প্রস্তুতিতে। তার মানে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করতে গিয়ে এবং নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে গিয়ে কিন্তু সালফুরিক অ্যাসিড লাগবে। রসায়নাগারে যখন আমরা প্রস্তুত করব তখন এই দুটো অ্যাসিড প্রস্তুত করতে হলে কিন্তু আমাকে সালফুরিক অ্যাসিড। আচ্ছা, সালফুরিক অ্যাসিডের সংকেত কী বলেছিলাম মনে আছে? H2SO4। সংকেতগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, নামগুলো। সালফুরিক অ্যাসিড এরকমও বলেছিলাম যে সালফুরিক অ্যাসিডকে কী বলেছিলাম গো, দ্বিক্ষারীয় অ্যাসিড বলেছিলাম না? কারণ সালফুরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের সংখ্যা কতগুলো আছে? দুটো আছে। সেই জন্য H2। বহু রকমের বিস্ফোরক পদার্থ, বুঝতে পারছো, বিস্ফোরক পদার্থ প্রস্তুত করতে আমাদের এই অ্যাসিড ব্যবহার লাগবে, কাজে লাগবে। আচ্ছা, তারপরে 3 নম্বর কী বলেছে যে অ্যামোনিয়াম সালফেটের সংকেত যদি বলি তাহলে NH4 আমি সংকেতটা একবার লিখে দিচ্ছি। অ্যামোনিয়াম সালফেট, NH4 অ্যামোনিয়াম সালফেট। এই অ্যামোনিয়াম সালফেট প্রস্তুত করতে গিয়ে লাগবে সালফুরিক অ্যাসিড। আচ্ছা, এরপরে পেট্রোলিয়াম শোধনে, এই যে পেট্রোলিয়াম, এই যে আমরা পেট্রোল পাচ্ছি, তাহলে পেট্রোলিয়াম শোধনে আমরা এই অ্যাসিডটাকে ব্যবহার করব। ধাতুর নিষ্কাশন বলে তোমাদের একটা চ্যাপ্টার আছে, বিভিন্ন রকম ধাতু নিষ্কাশন করতে, যেমন হচ্ছে কপার ধাতুর নিষ্কাশনে, তারপরে যেমন হচ্ছে গিয়ে সোনা, এই সমস্ত ধাতু নিষ্কাশনে আমরা কী করব, সালফুরিক অ্যাসিড ব্যবহার করব। ঠিক আছে, চলে এসো এরপরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার কি বলেছে যে ওষুধ তৈরিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। আচ্ছা, তোমার কাছে যদি এরকম অপশান থাকে, মানে 3টে অ্যাসিড দিয়ে দিল, তোমাকে বললো যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার বলো, মানে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার বলো। ঠিক আছে, তাহলে ব্যবহারের মধ্যে তোমার যদি কোনো কিছুই না মনে পড়ে, তাহলে সাধারণত কী হয় বিস্ফোরক পদার্থ তৈরি করতে ব্যবহৃত হয়। দেখবে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে গিয়ে দেখবে TNT বলে একটা বিস্ফোরক পদার্থ আমরা ইউজ করব। হ্যাঁ, সাধারণত বিস্ফোরকে অ্যাসিড লাগে, আর নাহলে আরেকটা জায়গায় লেগে যায় কিছু জায়গায়, বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে তোমার ওষুধ প্রস্তুত করতে। এখানে যেমন বলেছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার কী বলেছে, যে ওষুধ প্রস্তুত করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহৃত হয়। বিভিন্ন ধাতব ক্লোরাইড, একটা ধাতব ক্লোরাইডের নাম যদি বলি, ক্যালসিয়াম ক্লোরাইডস, ঠিক আছে, CaCl2, ঠিক আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, এগুলো হচ্ছে ধাতব ক্লোরাইড। কারণ এর সাথে কী আছে, ক্লোরাইডের সাথে আমি সংকেত লিখছি দেখো, MgCl2 এটা হচ্ছে ধাতু, ক্যালসিয়াম CaCl2 এটা হচ্ছে ধাতু। তাহলে বিভিন্ন ধাতব ক্লোরাইড তৈরি করতে আমরা কী করব, অ্যাসিড ব্যবহার করব, যেখানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেন বলো তো হাইড্রোক্লোরিক অ্যাসিড? কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে কী আছে, HCl আছে না, এখানে কী আছে, ক্লোরিন আছে। তো আর ধাতব ক্লোরাইডের মধ্যেও কী আছে গো, ক্লোরিন আছে, সেই জন্য। নেক্সট কী বলেছে, আচ্ছা, রঞ্জক শিল্পে, চর্মশিল্পে লোহার ওপর জিঙ্ক বা টিনের প্রলেপ দিতে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করব। আচ্ছা, তারপরে কি বলেছে, স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুতিতে HCl ব্যবহার করা হয়। ঠিক আছে, স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুত করতে আমরা HCl ব্যবহার করব। তাহলে এই সমস্ত ব্যবহার আছে, ব্যবহারগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিও। ঠিক আছে, এত লেট কেন? এরপরে চলে আসি নাইট্রিক অ্যাসিডের ব্যবহার। আচ্ছা, গ্লুকোজের সংকেত কী বলেছিলাম, O6, ঠিক, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ উৎপন্ন হয়েছিল। আচ্ছা, নাইট্রিক অ্যাসিডের ব্যবহার কী হয়েছিল দেখো, যে নাইট্রিক অ্যাসিড সার হিসাবে অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কী হবে, NH4 অ্যামোনিয়াম নাইট্রেট আমরা পড়বো। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাসিডকে আমরা পড়বো। ঠিক আছে, তখন এই সমস্ত জিনিসগুলো আবার চলে আসবে। অ্যামোনিয়াম নাইট্রেট সার উৎপাদনে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। নাইট্রোগ্লিসারিন আছে, TNT বলে একটা পদার্থ আছে, ট্রাইনাইট্রোটুলিন বলে TNT, এগুলো সব বিস্ফোরক পদার্থ। তাহলে বললাম না, অ্যাসিড মাত্র কী হবে, ব্যবহারে যদি তুমি কোনো কিছু না পাও তাহলে বিস্ফোরক পদার্থ লিখতে পারো। কৃত্রিম রং প্রস্তুত করতে, কৃত্রিম সিল্ক প্রস্তুত করতে তোমার অ্যাসিড ব্যবহৃত হয়, এই নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে হয়। বিদ্যুতিক সেল প্রস্তুত করতে, এই যে ব্যাটারিগুলো আমরা নিয়ে আসছি, ঠিক আছে, বিদ্যুতিক সেল প্রস্তুত করতে গিয়ে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। তাহলে এই তো হয়ে গেল তোমার নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে হচ্ছে গিয়ে তোমার সালফুরিক অ্যাসিডের ব্যবহার। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা একটা ক্ষারের ব্যবহার দেখে নিই। সোডিয়াম হাইড্রোক্সাইড বলে একটা ক্ষার আছে না, ঠিক আছে,
সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারটাকে আমরা কী বলেছিলাম, তীব্র ক্ষার বলেছিলাম। জলীয় দ্রবণে বিজিত হয়ে বেশি মাত্রায় কী হবে, ওএইচ মাইনাস আয়ন দেবে। আচ্ছা, সোডিয়ামের পণ্য, যে সমস্ত জায়গায় সোডিয়াম লাগবে সোডিয়ামের পণ্য উৎপন্ন করতে, আমরা ল্যাবে কিন্তু সোডিয়াম নিয়ে কাজ করেছি জানো, 4 ঘন্টা 5 ঘন্টা ধরে ল্যাবে ছিলাম। সোডিয়ামকে চাকু দিয়ে, এতটা নরম একটা ধাতু যে চাকু দিয়ে কাটা যায় পিস পিস করে, এবং ওটাকে সোডিয়ামটাকে কী করা হয়, তোমার কেরোসিন তেলের মধ্যে রাখা হয়, কারণ সোডিয়াম জলের কন্ট্যাক্টে যদি আসে তাহলে একবারে কী হয়ে যাবে, বিস্ফোরণ হয়ে যাবে। মানে একটা পুকুরে যদি একটা ছোট্ট একটা সোডিয়ামের টুকরো যদি ফেলা হয় তাহলে কী হয়ে যাবে, বিস্ফোরণ হয়ে যাবে, পুরো অনেক জোরে আওয়াজ করবে, কারণ ল্যাবেও আমাদের আওয়াজ হতো। সেই জন্য আমরা অ্যাপ্রন পরতাম, সানগ্লাস, বড় একটা চশমা পরতাম। হ্যাঁ, প্রথম দিনের এক্সপিরিয়েন্স বলি, এরকম অনেকেরই আছে যে হাতে পায়ে কিছু না কিছু অ্যাসিড পড়তো, এবং সোডিয়ামটা যদি ঠিকঠাকভাবে যদি টেস্ট টিউবের মধ্যে না গলানো হতো, তাহলে যখন আমরা ওই একটা পটের মধ্যে ওই সোডিয়ামটাকে যখন ডুবাতাম, মানে একটা দ্রবণ প্রস্তুত করতাম সোডিয়াম দিয়ে, আর তার সোডিয়ামের সাথে আবার ধরো কোনো কিছু আবার মেশাতে হতো, কোনো অ্যাসিড মেশাতে হতো, অ্যাসিডটাকে মিশিয়ে ওটাকে তোমার ফোটাতে হতো অনেকক্ষণ ধরে, একবারে সোডিয়ামটা যখন লাল হয়ে যেত নিচের পোর্শনটা, তখন ওটাকে আবার জলে ডুবাতে হতো, দিয়ে ওটাকে নিয়ে আবার এক্সপেরিমেন্ট হতো পরে শনাক্তকরণের ক্ষেত্রে। তো ওটা যদি সোডিয়ামটা একবারে যদি লালচে কালার হয়ে যদি একবারে যদি না পুড়ে যেত, আর সেই সময় যদি মানে কিছুটা পরিমাণে যদি থেকে যায়, তাহলে জলে ফেললে সেইটুকুতেই তোমার একবারে বিস্ফোরণের মতো হয়ে যেত, একবারে আগুন উপরে উঠে আসো। তো ভালো করে তোমরা যদি পড়ো, সায়েন্স নিয়ে পড়ো, তাহলে এই সমস্ত প্র্যাকটিক্যাল যেগুলো এখন তোমরা পড়ছো সেগুলো তোমার সামনে টেবিলে সাজানো থাকবে। HNO3, HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড, আমাদের পুরো প্রত্যেকের, আমরা 30 জন ছিলাম, 30 জন আলাদা আলাদা করে একটা পুরো জায়গা ছিল, মানে একটা বেঞ্চের ভেতরে যেরকম 3 জন বসে ওরকম বেঞ্চের মতো না, পুরো একটা হল ঘর, যেখানে 30 জন 40 জন মিলে প্র্যাকটিক্যাল করতে পারবে। প্রত্যেকের আলাদা আলাদা সমস্ত জিনিস আছে, একটা করে বুনসেন বার্নার আছে, যেরকম গ্যাস আছে না, গ্যাস ওভেন যেগুলো বলছো, ওগুলো বুনসেন বার্নার, প্রত্যেকের আলাদা আলাদা করে বুনসেন বার্নার, প্রত্যেকের জন্য 30-40 ধরনের অ্যাসিড। আর যেই জিনিসটা নিয়ে প্র্যাকটিক্যাল হতো সেই জিনিসটাকে নিয়ে আসতো, স্যাররা প্রথমে দেখিয়ে দিল, তারপরে তোমাকে নিজে নিজে করতে হবে। খুব মজার জিনিস, খুব ভালো লাগতো করতে প্র্যাকটিক্যাল। আচ্ছা, তাহলে কি পেলাম দেখো। হ্যাঁ, এটা বলে দিই যে সোডিয়ামের পণ্য উৎপন্ন করতে, কাগজ এবং সাবান উৎপন্ন করতে, তাহলে কাগজ এবং সাবান উৎপন্ন, এই যে আমরা কাগজ ইউজ করছি, ঠিক আছে, কাগজ এবং সাবান উৎপন্ন করতে ব্যবহার করা হয়। কৃত্রিম রেশম উৎপন্ন করতে ব্যবহার করা হয়। পেট্রোলিয়াম শোধনে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। তাহলে এত সমস্ত জিনিস আছে, একটু তোমরা ব্যবহারগুলো দেখে নিও, কারণ অনেক সময় ব্যবহার থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এইবার আমরা সালফুরিক অ্যাসিডের ধর্ম, সালফুরিক অ্যাসিড সম্পর্কে এবার আমরা ডিটেলসে পড়ব, ঠিক আছে। সালফুরিক অ্যাসিডের ব্যবহার তো পড়লাম, এবার সালফুরিক অ্যাসিড, আজকে একটা অ্যাসিড পড়াবো, এরপর দিন আরেকটা অ্যাসিড পড়াবো, একটা করে অ্যাসিড যেগুলো পড়াবো উইথ রিয়াকশান তোমরা কী করে আসবে, প্র্যাকটিস করে আসবে, ঠিক আছে। আচ্ছা, সালফুরিক অ্যাসিডের ব্যবহার কী বলেছে দেখো, যে সালফুরিক অ্যাসিড হচ্ছে দ্বিক্ষারীয় অ্যাসিড। আমি বললাম যে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে, আমি ভেঙে দেখাচ্ছি দেখো এখানে, যে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কেউ যদি 2টো হাইড্রোজেন দেয় তাহলে সেটা কী হয়ে যাবে, দ্বিক্ষারীয় হয়ে যাবে, আর কেউ যদি একটা হাইড্রোজেন দেয় তাহলে সেটা কী হয়ে যাবে, একক্ষারীয় হয়ে যাবে। যেমন আচ্ছা, আমি একটা বললাম যে গ্লুকোজ থেকে না, স্টার্চ থেকে গ্লুকোজ না কী যেন একটা বললাম না, কোথায় যেন, হ্যাঁ, স্টার্চ থেকে গ্লুকোজ। তোমরা স্টার্চ বুঝতে পেরেছো তো, বলেছিলাম মনে হচ্ছে এর আগে। আমরা যে ভাতের ফ্যান বলি সেটা হয় এক ধরনের স্টার্চ, কিন্তু ভাতের ফ্যান দেখবে এক ধরনের, ওটাকে স্টার্চ বলে, এক ধরনের কলের দ্রবণ, কিন্তু ওটা স্টার্চের মধ্যে চলে আসবে। ভাতের উপরে যেটা লেয়ার থাকে, চালের উপরে যেটা লেয়ার, সেখান থেকে যেই জিনিসটা আসে, ঠিক আছে, সেটাকে স্টার্চ বলবো, মানে ভাতের ফ্যান তুমি বলতে পারো, তাহলে হলো। না, স্টার্চ একটা কলের দ্রবণের মধ্যে পড়ছে, তো ও যার কণার ব্যাসগুলো কী হতে হবে, 10⁻⁵ থেকে 10⁻7 সেমি পর্যন্ত হতে হবে, ঠিক আছে। সেই জন্য ওটাকে মানে নাম দিয়েছি স্টার্চ, কিন্তু হচ্ছে কলের দ্রবণ। আমি তোমাকে আরও ভালোভাবে বলে দিই, দাঁড়াও। স্টার্চটাকে এখানে আমি কালকে পড়ালাম তো, স্টার্চ, স্টার্চ ভাতের ফ্যান, সেটা হচ্ছে গিয়ে একটা কলেরীয় দ্রবণ, বুঝলে, যেখানে কলের কণার ব্যাসটা হচ্ছে 10⁻⁵ থেকে 10⁻7 সেমি পর্যন্ত। তাহলে এই ভাতের ফ্যানাকে, এটাকে তুমি কলেরীয় দ্রবণ থেকে তুমি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এর যে কণাগুলো সেগুলোকে দেখতে পাবে। আর ভাতের ফ্যানটা স্টার্চের উদাহরণ, ঠিক আছে, মানে ভাতের ফেনা যেটাকে আমরা স্টার্চ বলো, এটা একটা হচ্ছে কলেরীয় দ্রবণের একটা উদাহরণ। ঠিকই বলেছি। চলে এসো, এবার একটা অ্যাসিড আজকে পড়াবো, কিন্তু ডিটেলসে পড়াবো এবং ভালো করে আসবে, ঠিক আছে। কেউ কিছু বললো? চলো।
প্রথমে কি বলেছে যে সালফারিক অ্যাসিড দ্বিক্ষারীয় অ্যাসিড জলে বলছে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে প্রতি অণু থেকে দুটি ধনাত্মক হাইড্রোজেন আয়ন এবং একটি ঋণাত্মক সালফেট আয়ন উৎপন্ন হয়। সালফারিক অ্যাসিডকে যখনই আমরা ভাঙবো একবারে মনে রাখবে ডিটেলসে, হ্যাঁ ডিটেলসে আর কি মনে রাখবে H2SO4 ভাঙলে কি হবে, যাতে এটা মুখস্থ হয়ে যায়, বারবার কিন্তু আমি বলবো না, কি হয়ে যাবে বলো, 2H প্লাস SO4 2 মাইনাস। কেন হয়েছে এর আগের ক্লাসে তোমরা রেকর্ডিং ক্লাসে দেখে নিবে, বলেছিলাম যে সালফেট মূলক একটা থাকার জন্য কি হবে, এখানে হাইড্রোজেনের নিচে কি আছে গো, 2 আছে না, তুমি ওই সাইডে এসো না, নাহলে দেখতে পাবে না, এখানে 2 আছে, তাহলে এই 2 এর জন্য কী হলো, সালফেটের মাথায় কী আসবে, মাইনাস আসবে। শোনো ওদিক চেপে যাও, প্রথমটা কী হবে বলো, হাইড্রোজেনের মাথায় কী আসবে প্লাস, আর সালফেটের মাথায় কী আসবে, পরেরটা মাইনাস আসবে। এবার এখানে দুটো আছে না, দুটোর জন্য সালফেটের মাথায় কী হলো 2 মাইনাস, এদিকে দেখাও, ওই দুটোর জন্য সালফেটের মাথায় কী হলো 2 মাইনাস, আর এখানে সালফেট মূলক একটা আছে। মূলক কেন বলছি, যখন একটা বা দুটো পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে একটা যৌগ উৎপন্ন করবে তখন সেটাকে মূলক বলবো, আয়ন হিসাবে থাকবে তখন সেটাকে মূলক বলবো। এখানে দেখো সালফার আর অক্সিজেন একসাথে থাকছে, সেই জন্য এটাকে সালফেট মূলক বলছি। সালফেট মূলক একটা আছে, সেই জন্য হাইড্রোজেনের মাথায় প্লাস হলো, কিন্তু ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য কী করলাম, এখানে একটা ক্যাটন, এখানে দুটো অ্যানায়ন, তাই না, তাহলে ব্যালেন্স করার জন্য আমরা কী দিলাম, এখানে 2 দিলাম। তাহলে বারবার কিন্তু আমি বলবো না, যখনই লিখবো এরকমভাবে লিখবো। বেশ, দ্বিক্ষারীয় এই জন্যই বলছি কারণ এখানে কি হচ্ছে, দুটো H প্লাস আয়ন উৎপন্ন করছে। এরপরে কি বলেছে, তাহলে এখানে অ্যাসিডের ক্ষারগ্রাহিতাটা পাশে দেখে নাও, আর নামটা কি বলেছে, সালফারিক অ্যাসিড অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত, ঠিক আছে, অয়েল অফ ভিট্রিয়ল এটা একটা রাসায়নিক নাম দেওয়া আছে, এটাকে মনে রাখবে যে কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলে, তার নাম কি হবে, সালফারিক অ্যাসিড। বেশ, জেনারেটরকে কী বলেছে, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কী বলেছে এটা একটু দেখে নিব। আচ্ছা, এখানে জেনারেটর আর একটা কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন আছে, অ্যাকুয়া রিজিয়া কাকে বলে দেওয়া আছে না, এই যে বক্স করে যেগুলো দেওয়া আছে মারাত্মক জিনিস, বক্সের ভেতরে যেগুলো জিনিস দেওয়া আছে বুঝলে ছাড়বে না, একবারে ভালো করে পড়বে। আমি বললাম দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন গ্যাস উৎপন্ন হয়, এনএম জেএনএমের পরীক্ষায় এসছে, তাহলে পরবর্তীতে তোমরা যখন এনএম জেএনএম তোমাদের এসেও আসবে, মাধ্যমিকের কোশ্চেন এটা, দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার উদাহরণ, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। বললাম না বক্সের মধ্যে ছিল অ্যামোনিয়া গ্যাস, HCl যেটা আছে অ্যাসিড, কিন্তু ওটা গ্যাসীয় ফর্মে নিতে পারবো, দুটোকে মেশালে কী হয়ে যাবে, অ্যামোনিয়াম ক্লোরাইড বলে একটা কঠিন পদার্থ উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে আগে ক্ষারগ্রাহিতাটা পড়ে নিই, তারপরে একবারে যেটা বলছি, বলছে কোনো অ্যাসিডের একটি অণুতে যত সংখ্যক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু উপস্থিত থাকে সেই সংখ্যায় ওই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, তাহলে সংজ্ঞা সহ মুখস্থ রাখবে, ঠিক আছে। কী বলেছে দেখো, কোনো অ্যাসিডের, পেয়েছো গো, নতুন বই পুরনো বই পাবা না, ঠিক আছে, নতুন বই এগুলো তোমাকে এক্সট্রা করে টুকু নিতে হবে, তাহলে নতুন বই থেকে এক্সট্রা করে টুকু নিতে হবে, দরকার বললে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, তোমরা দেখে নেবে যে কী আছে এক্সট্রা। এই যে দেখবে এই বক্সগুলো তোমরা দেখে নেবে যে পুরনো বই এই বক্সগুলো আছে কিনা, আশা করি থাকবে না কোনো অ্যাসিডের, সেই জন্য বলি যে নতুন বই কিনবে সবসময়, আপডেটেড না এটা, যে কোনো অ্যাসিডের একটি অণুতে যত সংখ্যক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু, যেমন এই অ্যাসিডের কত সংখ্যক হাইড্রোজেনকে তুমি বের করে দিতে পারবে, দুটো হাইড্রোজেনকে বের করতে পারবে না, তাহলে কোনো অ্যাসিডে যত সংখ্যক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে সেই সংখ্যা হলো অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। যেমন হচ্ছে H2SO4 এর ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা কত, দুটো হাইড্রোজেন আয়ন আমি বের করে দিতে পারবো, ঠিক আছে, কারোর সাথে রিয়াকশন করে, তাহলে H2SO4 এর ক্ষারগ্রাহিতা কত, 2, ঠিক আছে। তোমাকে যদি আমি বলি যে HCl এর ক্ষারগ্রাহিতা কত হবে, তুমি বলবে স্যার HClকে ভাঙলে এরকম হবে, H প্লাস Cl মাইনাস, তাহলে এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 1, ঠিক আছে। বেশ, এবার আমরা একবারে যেতে চলে আসবো, কারণ আমি এরপরের দিন কিন্তু ক্ষারগ্রাহিতার সংজ্ঞা, প্রত্যেকটা অ্যাসিডের ক্ষারগ্রাহিতা জিজ্ঞেস করবো, একবারে যে কাকে বলে, অ্যাসিডগুলোর ব্যবহার, দেখো অল্প পড়লে কিন্তু অনেক পড়া হয়ে যাচ্ছে এবং অনেক কোশ্চেন হয় এগুলো থেকে। তুমি যদি এগুলো না জানো, এগুলো যদি না বোঝো, তাহলে রিয়াকশান কেমিস্ট্রি তোমার কোনো কিছু বুঝতে পারবে না, এগুলো দিয়ে তোমার শুরু কেমিস্ট্রিটা। রসায়ন, তোমাদের ভৌতবিজ্ঞান বই বলছো, কিন্তু ভৌতবিজ্ঞানের মধ্যে আর একটা নতুন সাবজেক্ট ঢুকে আছে, সেটাকে আমরা বলবো রসায়নবিদ্যা, ঠিক আছে। এগুলো হচ্ছে রসায়নের মধ্যে চলে আসছে। যখন উঁচু ক্লাসে যাবে, 11-12 যখন যাবে, 11 থেকে তোমার কিন্তু আলাদা একটা সাবজেক্ট হয়ে গেল কেমিস্ট্রি, ঠিক আছে, রসায়ন। এখন ফিজিক্সের মধ্যেই পড়ে নিচ্ছ, আবার আরও যখন উঁচু ক্লাসে যাবে তখন রসায়নটাকে আবার ভাগ হয়ে যাবে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, পিওর কেমিস্ট্রি, এরকম হয়ে যেতে পারে। অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, পিওর ম্যাথামেটিক্স হয়, এইরকম হচ্ছে কি তোমার ভাগ হয়েছে। তারপরে যখন আরও উঁচু ক্লাসে যাবে তখন একটা জিনিস নিয়ে শুধুমাত্র পিএইচডি করবে, কোনো একটা পার্টিকুলার জিনিস নিয়ে। আচ্ছা, তাহলে কি বলেছে দেখে নাও, যে কার্বনেট ও বাইকার্বনেট যৌগের সঙ্গে বিক্রিয়া কি বলেছে,
ফার্স্ট যেটা দেখবো যে কার্বনেট ও বাইকার্বনেট যৌগের সঙ্গে বিক্রিয়া। বলছে কার্বনেট এবং বাইকার্বনেট লবণের সঙ্গে সালফারিক অ্যাসিড বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। খুব সুন্দর একটা কনসেপ্ট। বলেছে যে কার্বনেট, আমি তোমাকে মুখস্থ করার জন্য আমার কাছে কিছু, আমি নিজের মতো করে কিছু জিনিস বানিয়ে নিয়েছি বোঝার জন্য। তাহলে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে বলছি, তোমরা শুধু দেখে নাও। আমি বলেছিলাম যে জলীয় দ্রবণ এটা কীভাবে ভাঙবে, তোমরা সবাই খাতা পেন বের করো না, তাহলে তোমাদের একটু ভেঙে ভেঙে করলে একটু যদি মনে থাকে ঠিক আছে। যে H2SO4 ফিজিক্সের আলাদা খাতা করতে বলেছিলাম, ম্যাথের আলাদা খাতা, ঠিক আছে। এটা ভাঙবে কিভাবে, 2H প্লাস SO4 2 মাইনাস, 2H প্লাস SO4 2 মাইনাস, ঠিক আছে। আচ্ছা সোডিয়াম দেখো তো কটা আছে গো, দুটো আছে না? তাহলে সোডিয়াম দুটো থাকার জন্য এই দুইটা কোথায় গেল, এখানে গেল, 2 মাইনাস হলো। আমি বললাম যে এখানে যেটা থাকবে সেটা এই পাশে গিয়ে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর এখানে কার্বনেট মূলক কটা আছে, একটা আছে না, একটা CO3 একসাথে থাকে। শোনো, কার্বনেট মূলক, সালফেট মূলক, নাইট্রেট মূলক, এগুলো হচ্ছে মূলক, ঠিক আছে। তাহলে এগুলো সিঙ্গেল হিসাবেই থাকবে, সিঙ্গেল হিসাবেই কাউন্ট হবে। তাহলে এটা একটাই আছে, তাহলে এই একের জন্য এখানে কী হবে, Na প্লাস। ব্যালেন্স কি হলো, এখানে 2 মাইনাস আছে, এখানে 1 প্লাস আছে, তাহলে কী হলো, ব্যালেন্স করে দিলাম। তাহলে আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম, ঠিক আছে, আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম যে প্লাসের সাথে মাইনাস আসবে, মাইনাসের সাথে কী আসবে, প্লাস আসবে। তাহলে তোমরা একটা জিনিস দেখো, এখানে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাসের সাথে যদি মাইনাসটা আসে, এদিককার মাইনাসটা যদি আসে, তাহলে সোডিয়াম আর এখানকার সালফেট একে অপরের সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করলো, Na2SO4। এখানে দেখো 2 প্লাস আছে, এখানে কি আছে, 2 মাইনাস আছে, তাহলে একে অপরের সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করলো, এখানে দুটো সোডিয়াম আছে না, তাহলে Na2SO4, দুটো সোডিয়াম না দিলে তোমার ব্যালেন্স হবে না। তো এখানে 2 প্লাস, এখানে 2 মাইনাস, দুটো মিলে কী হচ্ছে 2 প্লাস, একটাতে প্লাস, দুটো মিলে কী হচ্ছে 2 প্লাস। নেক্সট কী বলেছে দেখো, যে কার্বনেট মূলক থেকে কী আসবে গো, কার্বনেট মূলক থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো জায়গায় যদি কার্বনেট থাকে তাহলে ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তাহলে কী উৎপন্ন হলো বলো, CO2। সালফেট মূলক থাকে, সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। কার্বনেট মূলক থাকে, সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, ঠিক আছে। আর কি যেন বলি, নাইট্রেট মূলক যদি থাকে, NO3 থাকলে কী উৎপন্ন হবে, NO2। এটা নোট করে লিখো তো কোনো একটা জায়গায়, যে NO3 যদি থাকে, এটা মূলক, ঠিক আছে। এই মূলকগুলো যদি থাকে তাহলে কী হবে, এখানে Na2 গ্যাস উৎপন্ন হলো। তারপরে যে কার্বনেট CO3 যদি মূলক থাকে তাহলে কী উৎপন্ন হবে, CO2 গ্যাস উৎপন্ন হবে। সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, এগুলো একটু লিখে নাও। কিছু মুখস্থ করতে হবে না। তাহলে কী পেলাম বলো, সোডিয়াম সালফেট উৎপন্ন হলো। আমি কি বললাম যে কার্বনেট মূলক থেকে কী আসবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো। তাহলে এখানে একটা অক্সিজেন থেকে গেছে না, এখানে একটা অক্সিজেন, এখানকার এই যে হাইড্রোজেন আছে না, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন একে অপরের সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে। দারুণ মজার জিনিস, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে এই হচ্ছে গিয়ে সিমিলার রিয়াকশান আবার করবো। তাহলে একটু তোমরা লিখে নাও, তাহলে তোমাদের কী হয়ে যাবে, সুবিধে হয়ে যাবে, যে পরের রিয়াকশান আমরা সেই একই রকমভাবে করব। এখানে লিখলাম মূলক, যৌগ, উৎপন্ন যৌগ। নাইট্রেট মূলক থাকলে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। কার্বনেট মূলক থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। সালফেট মূলক থাকে, সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। গট ইট। নেক্সট চলে এসো এবার। তাহলে আমরা কি পেলাম, যে কার্বনেট এবং বাইকার্বনেট, দেখো একটাকে বললাম কার্বনেট, এটা হচ্ছে Na2CO3, এটাকে কি বলছি, কার্বনেট। এরই একটা বাইকার্বনেট নেব, ঠিক আছে, তার সঙ্গে দেখো এটা মুছে দিই, বেশ। এবং দুটোর সাথে কম্পেয়ার করব, তার নিচে তোমরা একটা রিয়াকশান লিখবে, সেটা হচ্ছে NaHCO3। এটা কি বলছে, এটার নাম কি, সোডিয়াম বাইকার্বনেট। কার্বনেট কেন বলছি, বাই কেন বলছি, কারণ এখানে কি আছে, এক্সট্রা করে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন থাকলে আমরা বলবো বাই শব্দটা ইউজ করবো, ঠিক আছে। এটাকে কী বললাম, সোডিয়াম কার্বনেট, এটাকে বললাম সোডিয়াম বাই কার্বনেট। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাই কার্বনেট, সবগুলোর নাম দেখছি। সোডিয়াম কার্বনেট, H2SO4 সালফারিক অ্যাসিড, সোডিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড, জল, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে এর সাথে আবার কি করবো গো, H2SO4 আমরা নেব, H2SO4 নিলাম। এটা ভাঙবে, এবং এটা ভাঙার তোমরা নিয়ম তোমরা জেনে গেছো।
SO4 2 মাইনাস। আচ্ছা, এটা এই যে কার্বনেট মূলক যেটা আছে তার জন্য আমরা কি বলেছিলাম, NaH। দেখো এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এখানে দেখবে এখানে Na এবং H দুটো আছে। দেখো আমি এটাকে যদি ভাঙি তাহলে এটা একটা প্লাস হবে, এটা একটা প্লাস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা, আচ্ছা তোমাদের এরকম করে ভাঙি চলো। আর এখানে কি হলো, CO3। দেখো দুটো প্লাসের জন্য কি হবে, দুটো মাইনাস আসবে এবং ব্যালেন্স হয়ে গেছে। এখানে একটা নেই, এখানে দুটো পরমাণু আছে, তাহলে এখানেকার কার্বনেটটা যেটা এখানে কি আছে, একটা আছে না। এখানে কার্বনের মূল্য কটা আছে, এখানে কার্বনের মূল্য কটা ছিল, একটা ছিল। এখানে একের জন্য কি হচ্ছে, একটা প্লাস, তাহলে পুরোটার উপরে প্লাস আসছে। পুরোটার উপরে যদি প্লাস থাকা মানে কি, এখানেও প্লাস আসবে, এখানেও প্লাস আসবে, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে এখানেও প্লাস মানে কি, প্লাসের দেখো সমতা বজায় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এটাকে ভেঙে লিখলাম। আচ্ছা চলো তোমাদের সুবিধার জন্য বলছি, এটা হচ্ছে Na প্লাস আর এখানে কি হচ্ছে H প্লাস। তাহলে দেখো ক্যাটায়ন এবং অ্যানোনের সংখ্যা সেম হয়ে গেছে। এখানেও কি হচ্ছে, ক্যাটায়ন দুটো, এখানে কি হচ্ছে অ্যানোন কটা হচ্ছে দুটো। তাহলে আমরা বলেছিলাম যে প্লাসের সাথে কি আসবে গো, মাইনাস আসবে। চলো প্লাসের সাথে যদি মাইনাস আসে তাহলে কী হলো, সোডিয়াম বাইসালফেট NaHSO4, সোডিয়াম বাইসালফেট উৎপন্ন হলো। আমি তোমাদের বলে দিয়েছি যে কার্বনেট মূলক থাকলে কী হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেবে, তাই না। তাহলে CO2 উৎপন্ন হলো এবং এখানে একটা অক্সিজেন এক্সট্রা থেকে গেল। এই এক্সট্রা অক্সিজেনটা কার সাথে রিয়াকশন করবে, এক্সট্রা অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে। এবার যেখানে গ্যাস উৎপন্ন হয় সেখানে আমরা তীর চিহ্ন দিতে পারি। হ্যাঁ অবশ্যই, গট ইট, দারুণ না দিয়ে। নেক্সট দেখো কি বলেছে, এবার আমরা পড়বো ক্ষারের সঙ্গে বিক্রিয়া। তাহলে আমি বলতে চাইলাম মুখস্থ করতে যাবো না, তুমি যদি মুখস্থ করো তাহলে ফেঁসে যাবে। রিয়াকশানগুলো যেটা বললাম খাতা থেকে বারবার করে লিখবে এবং কেন হচ্ছে নিজেকে প্রশ্ন করবে, আর আমাকে যদি না বুঝতে পারো তাহলে আমাকে জিজ্ঞেস করবে, এটা হচ্ছে তোমার কাজ। মুখস্থ করলে তুমি কেমিস্ট্রিতে ফেঁসে যাবে। চলো ক্ষারের সঙ্গে বিক্রিয়া কি বলেছে দেখো, যে ক্ষারের সঙ্গে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে গো, বাইসালফেট মানে অ্যাসিড লবণ এবং সালফেট বা নর্মাল লবণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। বাইসালফেট সেটাকে আমরা অ্যাসিড লবণ বলি এবং সালফেটটাকে আমরা কি বলবো, নর্মাল লবণ বলবো। দুটোর মধ্যে দেখো বাইসালফেটকে অ্যাসিড লবণ কেন বলছি আর সালফেটকে নর্মাল লবণ কেন বলছি তার কারণ আছে, আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো যে ক্ষার মানে একটা নিলাম, সেটা হচ্ছে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড তোমরা জানো তীব্র ক্ষার, তাই তো। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার রিয়াকশন করবো, সালফুরিক অ্যাসিড রিয়াকশন করবে H2SO4। তোমরা নিজেরাই করতে পারো, এটাকে ভাঙো। এবার কী হবে, এটা 2H প্লাস SO4, আমি সব শিখিয়ে দিয়েছি 2 মাইনাস। এটাকে ভাঙো, কী হবে, Na প্লাস OH মাইনাস। আমি তোমাদেরকে একটু আগে বললাম যে ক্যাটনের সাথে কী আসবে, অ্যানোন আসবে, তাই না। ক্যাটনের সাথে অ্যানোন আসবে। তাহলে এখানে কি হলো, আমি এখানে যদি একটা সোডিয়াম নিই, দেখো একটা যদি সোডিয়াম নিই তাহলে এখানে সালফেটমূলক কটা আছে, ক্যাটন কটা, অ্যানোন কটা আছে, দুটো আছে না। এখানে একটা সোডিয়াম আছে, এখানে সালফেটমূলক কটা আছে গো, দুটো আছে। ব্যালেন্স কি হচ্ছে না। তখন আমরা কি করলাম, এখান থেকে একটা হাইড্রোজেন ধার করলাম, দিয়ে কী করলাম, NaHSO4 কেন করলাম, এখানকার একটা চার্জ, এখানকার একটা প্লাস চার্জ, এখানকার দুটো মাইনাস চার্জের সাথে কি হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। তাহলে কি পেলাম, সোডিয়াম বাইসালফেট অ্যাসিড লবণ। এটাকে অ্যাসিড লবণ কেন বলা হচ্ছে, কারণ কোনো লবণের মধ্যে যদি H প্লাস আয়ন যদি থাকে বা H থাকে, সেটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কী উৎপন্ন করবে, H প্লাস দেবে। আর H প্লাস দেওয়া মানে কী হয়ে গেল, অ্যাসিড হয়ে গেল, অ্যাসিডের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেল। সেই জন্য আমরা কী বলবো, এটাকে অ্যাসিড লবণ বলবো। এটা একটা লবণ, কিন্তু এটা কেমন লবণ, অ্যাসিড লবণ, কারণ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এখানে H প্লাস আয়ন দেবেও। আচ্ছা এবার তুমি বলো, এখানে একটা হাইড্রোজেন তো দিয়ে দিয়েছি, কিন্তু একটা হাইড্রোজেন তো অ্যাভেলেবেল ছিল। একটা হাইড্রোজেনকে OH মাইনাসের সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করবে, তোমার H2O। তাহলে অ্যাসিড এবং একটা ধর্মই আছে, অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে রিয়াকশন করে কি উৎপন্ন করে, লবণ এবং জল উৎপন্ন করে, ঠিক আছে। অ্যাসিড এবং ক্ষার তোমাকে বলতে পারে যে অ্যাসিড এবং ক্ষার রিয়াকশন করে লবণ এবং জল উৎপন্ন হয়, তার একটি সমীকরণ দিয়ে ব্যাখ্যা করো। তাহলে অ্যাসিড এবং ক্ষার কী হয়ে গেল, লবণ এবং জল উৎপন্ন করো, ঠিক আছে। বেশ, পরেরটা আমরা দেখে নিব। পরেরটা কী করলাম, সেই জন্য এখানে দেখো H প্লাস আয়নের ঘাটতি ছিল না। এই ঘাটতিটাকে দূর করার জন্য এবার আমি সোডিয়াম আয়ন বেশি পরিমাণে নিলাম, ঠিক আছে। বেশি পরিমাণে তুমি যদি সোডিয়াম আয়ন নাও তাহলে সেক্ষেত্রে H2SO4 এর সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করছে দেখে নাও। এখানে ওরা কী করেছে দেখো, 2 NaOH নিয়েছে, তাই না। তাহলে 2 NaOH তুমি যদি নাও তাহলে এখানে ভাঙবে এরকমভাবে Na প্লাস OH মাইনাস, কিন্তু দুটোর থাকার জন্য কী হয়ে গেল, এখানে সামনে দুটো আছে তো, তাহলে দুটো থাকার জন্য দুটো এখানে কী হলো, গুণ হয়ে গেল 2 Na প্লাস 2 OH মাইনাস। আর এখানে কী হয়ে গেল গো, এটা 2H প্লাস SO4
টু মাইনাস, তাহলে যখন আমরা NaOH এর পরিমাণ বেশি নিয়ে নেব তখন সেক্ষেত্রে কী উৎপন্ন হয়ে যাবে, এখানকার 2Na প্লাস আর এখানকার SO4 2 মাইনাস একের সাথে রিয়াকশন করে কী হবে Na2SO4। এখানে কি হাইড্রোজেন ছিল, তাহলে এটাকে বলবো নর্মাল লবণ। তাহলে হাইড্রোজেন থাকলে অ্যাসিড লবণ, হাইড্রোজেন না থাকলে কি বলবো এটাকে নর্মাল লবণ বা সমিত লবণ বলছে। দেখো নর্মাল বা সমিত লবণ, যেহেতু ওখানে হাইড্রোজেনের আধিক্য নেই বা হাইড্রোজেন নেই। এবং কী হবে এখানকার H প্লাস আর এখানকার OH মাইনাস একের সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে H2O। ঠিক আছে, এবার তুমি যদি ব্যালেন্স করে লিখতে চাও, এখানে দুটো H প্লাস আছে, দুটো OH মাইনাস আছে, তাহলে কী হয়ে গেল 2H2O। ঠিক আছে, 2H2O। এবার কোনো রিয়াকশান করার সময় তুমি ব্যালেন্সের কথা ভাববে না যে সমান করব, বোথ সাইডে সমস্ত কিছু সমান করব, দরকার নেই। কি উৎপন্ন হচ্ছে এটাতে জোর দিব। ঠিক আছে, আমার কাছে কি উৎপন্ন হচ্ছে, ব্যালেন্স আমি পরে করে নিতে পারবো, কিন্তু কি উৎপন্ন হচ্ছে সেটাতে আমাকে জোর দিতে হবে। বেশ, তাহলে তোমাদের সালফ্রিক অ্যাসিডের আমরা কি করলাম, সালফ্রিক অ্যাসিডকে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করালাম এবং সালফ্রিক অ্যাসিডকে আমরা কী করলাম, কার্বনেট ও বাইকার্বনেট যৌগের সঙ্গে বিক্রিয়া করালাম। এই যৌগগুলো উৎপন্ন হচ্ছে, এগুলোকে ভেঙে ভেঙে লিখে নাও, তাহলে পরবর্তীতে তোমার কী হবে, সুবিধা হবে। বাড়িতে গিয়ে 4 বার 5 বার করে লিখবে। আচ্ছা, এরপরে জিঙ্কের সঙ্গে বিক্রিয়া বলেছে। ঠিক আছে, চলে এসো তাড়াতাড়ি, ধাতুর সঙ্গে বিক্রিয়াগুলো একটু দেখে নিই তাড়াতাড়ি করে। তাহলে অ্যাসিড এবং ধাতু, অ্যাসিড এবং ধাতু, তাহলে আমরা কী করবো, ধাতুর সঙ্গে বিক্রিয়া করব। যেমন জিঙ্ক হচ্ছে কি একটা ধাতু, তাহলে জিঙ্কের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হচ্ছে। একটা জিনিস তোমরা মনে রাখবে যে অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়া সবসময় একটা গ্যাস উৎপন্ন হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। কেন উৎপন্ন হচ্ছে দেখে নাও। জিঙ্কের সাথে আমরা কি করব, H2SO4 বিক্রিয়া করাবো। H2SO4 ভাঙে কীভাবে গো, এদিকে তাকাও গাইস, এদিকে তাকাও, কি উৎপন্ন হবে। এবার তোমরা আমাকে একটা জিনিস বলবে, স্যার এখান থেকে জিঙ্ক ZnSO4 কী করে হচ্ছে, আপনি দেখান আমাকে। জিঙ্ক সালফেট ডিরেক্ট বসিয়ে দিয়েছে না জিঙ্ক সালফেট। তাহলে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে এই যে কোনো ধাতু সবসময় কী করতে চাইবে, ওর বাইরের কক্ষে থেকে ইলেকট্রনটাকে বের করে দিতে পারবে, তড়িৎ মানে ইলেকট্রন বের করে ক্যাটায়ন রূপে থাকতে চাইবে। ঠিক আছে, সেই জন্যই তো আমরা ধাতু নিয়েছিলাম। এই যে ইলেকট্রিসিটি, এর ভিতরে কপার তার ঢোকানো আছে কেন, কারণ ওর মধ্যে ফ্রি ইলেকট্রন যত বেশি থাকবে তত বেশি স্মুথলি কী হবে, তোমার কারেন্ট ফ্লো করবে। আমরা যদি সোনা নিতাম আরও ভালো হতো, আরও সুন্দর ফ্লো করতো, কিন্তু সোনার দাম অনেক বেশি, সেই জন্য তার পরিবর্তে আমরা কী করতাম, তার পরিবর্তে আমরা কপার নিলাম। কপারের কয়েল তুলনামূলকভাবে ভালোই, খারাপ না। তাহলে আমরা কি করব, জিঙ্কের মধ্যেও কি আছে, এরকম অনেক ফ্রি ইলেকট্রন আছে। তাহলে কোনো জায়গা থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে, তড়িৎ ধনাত্মক ধর্মী হয়ে যাবে। তড়িৎ ধনাত্মক ধর্মী হয়ে যাওয়া মানে কি, যে এ যখন দুটো ইলেকট্রন হারাবে তখন কি হয়ে যাবে, Zn2+ হয়ে যাচ্ছে, কারণ এই ইলেকট্রন হারানোর প্রবণতা আছে। সেই জন্য আমরা কি বলবো, ধাতু সবসময় তীব্র তড়িৎ ধনাত্মক ধর্মী হয়। ঠিক আছে, ধাতুকে এই জন্যই আমরা তীব্র তড়িৎ ধনাত্মক ধর্মী বলি, ধাতু সবসময় ইলেকট্রন লস করতে চায়, আর ইলেকট্রন লস করে বাইরের দিকে থাকবে, ওই ইলেকট্রনটাকে ছেড়ে দিবে, সেই জন্য কী হয়ে যাবো, ক্যাটায়ন হয়ে যাবে। আর ক্যাটায়ন হওয়ার জন্য কী হচ্ছে, H2SO4 যখন ভাঙলো তখন 2H+SO4 2- হলো। তাহলে এই একটা জিনিস যেটাকে এরকমভাবে দেখছো কিন্তু আদতে এরকম নেই, কেমন হয়ে আছে, Zn2+ আকারে আছে। তাহলে Zn2+ যদি থাকে তাহলে এটা কী হবে গো, সালফেটের সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করবে, ZnSO4। তাহলে দেখছো এরকম কিন্তু হয়ে আছে কেমন, Zn2+, তাহলে ZnSO4। আর এই যে হাইড্রোজেনগুলো, এরা তো আর খ্যাপা না। ঠিক আছে, এরা কী করবে, একে অপরের সাথে আসো বন্ধু আসো, পরস্পরের সাথে রিয়াকশন করে কি উৎপন্ন করবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। বোঝা গেল ব্যাপারটা, দারুণ না, মন ভরে যাবে, কিচ্ছু করতে ইচ্ছে করবে না, শুধু পড়তে ইচ্ছে করবে। তাহলে সেই জন্যই আমরা বলছি যে জিঙ্কের সাথে H2SO4 এর বিক্রিয়ায় কী হবে, জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। চলো, এই তোমাদের আমি একবারই যে পড়াইনি, একই রকমভাবে তাহলে কয়েকটা রিয়াকশন করে নিই, দিয়ে আমাদের এই চ্যাপ্টারটা আজকে শেষ করে দিই, মানে সালফারিক অ্যাসিড পর্যন্ত কমপ্লিট করে দিই। এইটুকু তোমরা পড়ে আসবে, সালফারিক অ্যাসিড পর্যন্ত। আর কয়েকটা আছে, যেমন হচ্ছে ম্যাগনেসিয়ামের ফিতা পাওয়া যায়, যেরকমভাবে তোমরা বোম ফাটাও কি না, ওই আগেকার দিনে যেরকম রিল আকারে যে ইগুলো পাওয়া যেত, বন্দুকের মধ্যে করে দিতে করে আওয়াজ করতো। ঠিক আছে, এরকম তাতেই কত আনন্দ, ছোটোবেলায় তাতেই কত আনন্দ, নাহলে দুর্গা পুজোই হতো না, এরকম ব্যাপার। ওটা যদি না এনে দিত
তাহলে ম্যাগনেসিয়ামও কেমন গো? ম্যাগনেসিয়াম হচ্ছে কি তোমার ধাতু, ম্যাগনেসিয়ামও হচ্ছে কি ধাতু। তাহলে ম্যাগনেসিয়াম যেহেতু ধাতু, সেই জন্য কী হবে, এটাকে দেখছো তুমি এরকমভাবে, কিন্তু এর আছে কেমন করে, এরকমভাবে আছে, তাই না? তাহলে ম্যাগনেসিয়ামের সাথে আমরা যদি H2SO4 এর বিক্রিয়া করি, তাহলে এই যে দেখছি এরকম, কিন্তু আছে কেমনভাবে, জেড